সেই সরোজিনী মাকে ঠাকুর হঠাৎ বললেন, তুই এখন আয়গা, যা বাড়ি যা। সরোজিনী মা এরকম করে বাইরে তাকিয়ে বলছেন, কন কি আপনি? বাইরে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার কালো রাত্রি, এখান থেকে এখানে দেখা যাচ্ছে না, আপনি আমাকে যাবের করছেন? আমি টর্চ লাইট, হ্যারিকেন, লণ্ঠন কিচ্ছু আনি নেই, যাবো কেমবায়? ঠাকুরের মাতৃভাষা, আমারও মাতৃভাষা, পাবনায় আমার দেশ। সেই একই ভাষায় ঠাকুরকে তিনি যখন বললেন, ঠাকুর তাকিয়ে বলছেন, যা, আমি তো করছি, তুই যা, রওনা হ। সরোজিনী মা প্রণাম করে বেরোচ্ছেন। আমি তখন জন্মাইনি, এই ঘটনাটা যখন ঘটছে আমি যেটা শুনেছি, সরোজিনী মাকে ঠাকুর বলছেন, তুই কি আমার এহেনে কিছু দেখতে পাইছিস? সরোজিনী মা তখন ঘটনাটা বলে বলছেন, কি দেখেছেন? এই বর্ণনাটা সরোজিনী মার মুখে আমি শুনেছি ঠাকুরের সামনে বসে। সরোজিনী মা তখন বলছেন যে, আপনি যখন বললেন যাই, তো আমি আছি, আপনার বুকের এখান থেকে একটা আলো বাড়ায় গেল, সেই আলোটা দিয়ে আমি চলে গেলাম। আমি ঘরের মধ্যে ঢুকলাম অত দূরে, আর্ট গ্যালারি থেকে যখন বারান্দায় পা দিয়ে ঘরে ঢুকলাম, আপনি কত দূরে মনে হলো যেন পাশের থেকে করছেন। তুই পৌঁছাইছিস? আমি বললাম, আগে হ্যাঁ। আস্তে 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 আলোটা নিভে গেল। ঠাকুর শুনলেন, সবাই শুনলো, আমরাও শুনলাম। শোনার পর ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে, যত সব আকাম্বা আজগুবি কথা কয়, ধুর। একটা কথাকেও তিনি আশ্রয় এবং প্রশ্রয় এবং স্বীকার করলেন না। তিনি পছন্দ করতেন বিজ্ঞান সিদ্ধ, বিজ্ঞান ঋদ্ধ বিষয়। আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি, আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি, কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না, আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না। হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রুট? এটা একটু বলবেন। ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ছোট্ট একটা শব্দ। সেই শব্দটা হচ্ছে, তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয়। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি, একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বাইল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। আজকে যে মহোৎসব, 136তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব মহোৎসব যেখানে উদযাপিত হচ্ছে, আস্তে আস্তে দেখলাম এই জায়গার নাম কাছাকাছি শুনেছি ভাণ্ডারদহ। তিনি একটি ভাণ্ডার আমাদের কাছে নিয়ে এসেছেন। হ্যাঁ, একটা ভাণ্ডার নিয়ে এসেছেন, যে ভাণ্ডার থেকে আমরা আমাদের বৈশিষ্ট্য এবং জৈবিক সংস্কৃতি সংস্কারগত দিক থেকে যার যেমন ক্ষমতা, সাধ্য, সীমা, ঠিক সেইভাবেই আমরা এই ভাণ্ডার থেকে কিছু কিছু আহরণে অর্জন করে নিয়ে যাব। তাই সেই কারণেই আমরা বলি যে তার আবির্ভাব মহোৎসবকে আশ্রয় এবং অবলম্বন করে আমরা প্রত্যেকেই তার আলোকময়, তার জ্যোতির্ময়, তার চলমান বহমান প্রবহমান জীবনকে প্রত্যক্ষ করতে করতে আমরা আহরণে অর্জন করি। কেমন সে আহরণ, কেমন সে জীবন বিচলন বেনির্মাণ, কেমন করে তিনি আমাদের কাছে 80 বছর কয়েক মাস উদযাপন করেছেন। আমি এইমাত্র লিলুয়া থেকে এখানে আসছি, এখান থেকে আবার সোদপুর স্টার অ্যাসোসিয়েশন হলে যাব, 6:30-এর মধ্যে আমাকে সেখানে পৌঁছতে হবে। আবার সেখান থেকে বাগুইয়াটি বইমেলাতে গিয়ে পৌঁছবো। আজকে এই পর্যায়ক্রমে পরিক্রমার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্তভাবে আমি চুম্বকে আমার উপলব্ধি, আমার অনুভব শাব্দিক আল্পনায় বর্ণনা করে নিবেদন করবার চেষ্টা করি। এই যে অষ্ট আমার অত্যন্ত স্নেহের ও উৎসবের কথা বলছিল হৃদয় মণ্ডলদা, উৎসবের কথা বলছিলেন যে অষ্ট প্রচুর পরিশ্রম করে উৎসব করে। আমার একটা এরকম উৎসব দেখা আছে, 1965 সাল ইন্দো পাকিস্তান যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। সেই সময় উৎসব কে করে, উৎসব কারা অংশগ্রহণ করে? এই জগন্নাথের রথের যখন পূর্ণ নবকলেবর সংস্থাপিত হলো সম্ভবত 2015 সালে, আমি সেই সময় জগন্নাথ শ্রীধাম শ্রীক্ষেত্রে
আমি আমন্ত্রিত হয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ এবং নিগমানন্দ ট্রাস্টের মাধ্যমে আমি সেখানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম নবকলেবর প্রণাম এবং সন্দর্শনের জন্য। এই জগন্নাথের রথ কিন্তু আবহমান কাল থেকে চলবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তারাই একমাত্র ভাগ্যবান যে রসের ওই রজ্জুকে স্পর্শ করতে পারে, রসের ওই রজ্জুকে টানতে পারে, রসের ওই রজ্জু ধরে তার সহযোগী সহকর্মী হয়ে উঠে তার কিঞ্চিত কাঠবিড়ালির মতন সেতুবন্ধনে সামান্য সহযোগিতা প্রদান করতে পারেন। এটি অনন্ত সৌভাগ্য। 1965 সাল ভারত পাকিস্তান যুদ্ধ, আমি তখন দেওঘর শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে সামীপ্যে আশ্রমে সৎসঙ্গের এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যাকে ঘিরে উৎসব, যার জীবনকে আশ্রয় করে উৎসব, যার জীবনকে অবলম্বন করে উৎসব, এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, উনি সশরীরে লীলা মাধুর্য পরিবেশন করছেন, বসে আছেন, উনি বিন্দুমাত্র টের পেলেন না, উনি ঘুণাক্ষরেও জানতে পারলেন না। সৎসঙ্গ এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়ে নিল এবার উৎসব বন্ধ, যেহেতু ব্ল্যাকআউট চলছে, যেহেতু অন্ধকার করে রাখা হয়েছে, কোনো আলোকসজ্জা হবে না, লোকজনকে ডাকা, আমন্ত্রণ নিমন্ত্রণ এসব খুব রিস্কের ব্যাপার, ঝুঁকিপূর্ণ ব্যাপার। এই জন্য সৎসঙ্গ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে এবার উৎসব বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ ঠাকুর ঘর থেকে আমার বাবার হাত ধরে, বাবার সাথে আমি ঠাকুর ঘর থেকে ঠাকুর প্রণাম করে বেরোচ্ছি। একটি বৃদ্ধা মা সেই ঠাকুরকে প্রণাম করতে যাবেন, আমরা বেরোচ্ছি, উনি ঢুকবেন, হঠাৎ আমার বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা এবার নাকি উৎসব বন্ধ। আমার বাবাও জানতেন না, আমরাও জানি না। তখন বাবা বললেন, তাই নাকি? আমি জানি না তো। এবার ফিরে গিয়ে আবার ঘরে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আপনি কি এবার উৎসব বন্ধ করেছেন? ঠাকুর কানে এরম করে হাত দিয়ে বললেন, কি কয় কি পাগল, কেডা করলো উৎসব বন্ধ? এই যে একজন মা বললেন, শুনলাম। তারপরেই সবাইকে ডাকানো হলো এবং সবাই আমতা করতে করতে হাত কচলে মাথা নিচু করে বলছেন যে হ্যাঁ, উৎসব এই ব্ল্যাকআউটের জন্য বন্ধ করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ঠাকুরকে আমি সেদিন ঠিক আপনাদের যেমন দেখছি, ঠিক এই রকমভাবেই সামনে বসে প্রত্যক্ষ করেছি। তিনি তখন এই হাতটা এই থাইয়ের ওপরে, উরুর ওপরে এরম করে দিয়ে একটু সামনের দিকে এগোতে বলছেন, যেখানে অন্ধকার সেখানেই তো আলোর প্রয়োজন, যেখানে বিপন্নতা সেখানেই তো সম্পন্নতার মার্গ উন্মোচন প্রয়োজন। উৎসব বন্ধ করলে চলে? উৎসব মানে উৎস অভিমুখে যাওয়ার পথ, উৎসব মানে শ্রেয়কে সৃজন করা, উৎসব মানে গণসংহতি সমাবেশ। পরবর্তীকালে এই কথাগুলো ঠাকুরের 149 থেকে 50টা বাণীগ্রন্থের মধ্যে একটি বাণীগ্রন্থ, তার নাম হচ্ছে সংজ্ঞা সমীক্ষা। এই বাণীগ্রন্থের মধ্যে আমি যেগুলো বললাম এগুলো বর্ণনা করা আছে, তার ডেফিনেশন দেওয়া আছে। ঠিক এই কথাটি শুনেই সেই সময় সৎসঙ্গের সাধারণ সম্পাদক, আমার যতটুকু মেমোরি রিকল করতে পারি, সামান্য ভুল হলেও হতে পারে, অনেক দিন আগের কথা, সেই সময় জ্ঞানেন্দ্র বিকাশ গোস্বামী তিনি ঠাকুরকে বললেন, আমরা তো কাউকে কোনো অর্ডার দেইনি, যারা চাল ডাল বিভিন্ন জিনিস দেবে, সবজি টবজি, আনন্দবাজারের জন্য এত মানুষ যে আসবে, আমরা তো কাউকে কোনো অর্ডার প্লেস করিনি। এখন এই অল্প সময়ের মধ্যে কেমন করে সম্ভব ঠাকুর এই উৎসবের সমস্ত আয়োজন করা? 1965 সালে এই বিগ্রহের, এই অস্তিত্বের বিগ্রহের একদম সামনে থেকে আমি সেদিন অনুভব করতে পেরেছিলাম, আমরা কেউ উৎসব করার যোগ্যতা অর্জন করিনি, আমরা কেউ উৎসব করি না। আমরা এই শ্রেয়কে গ্রহণ, আহরণ, অর্জনের মধ্য দিয়ে আমার ব্যক্তি জীবনে কেমন করে পরিপালন, পরিপোষণ এবং প্রবর্তন করা সম্ভব, তারই টেকনোলজি এবং মেকানিজমকে যার ইচ্ছে, যা জৈবিক সংস্কৃতি যেমন, সে ঠিক তেমনতরভাবে আহরণে অর্জন করতে পারে। আশ্চর্যের ব্যাপার, যেদিন উৎসব হওয়ার কথা, কোথা থেকে লরি গরু গাড়ি এসে হাজির হলো। আমাদের দেওঘরে সাপ্লাই করতো বাজরা কোম্পানি, একটা মারোয়ারি বাজরা কোম্পানি, তারা বলেছেন যে না, আমরা কিছু দিতে পারবো না, এত জিনিস সাপ্লাই করতে পারবো না। কিন্তু ট্রাকের পর ট্রাক, গরুর গাড়ির পর গরু গাড়ি, তারা বললেন যে মুখ থেকে পাঠিয়েছে, এখানে পাঠিয়েছে, কে পাঠিয়েছে তার কোনো হদিশ নেই, ঠিকানা নেই। একের পর এক জিনিসপত্র এসে পৌঁছতে লাগলো। সেদিন ঠাকুরের কাছে আমি দেখেছি সৎসঙ্গের কাউন্সিলের নেতৃবৃন্দকে হাত জোর করে ঠাকুরের দিকে তাকে উচ্চারণ করতে, আপনার কাজ আপনি করেন, আপনার উৎসব আপনি করেন। ঠাকুর একটু এরকম করে ঝুঁকে হাসতে হাসতে বললেন, পরমপিতার অশৈলী দয়া কখনো স্বীকার করেননি। এরকম আপনারা যারা বসে আছেন, এরকম
ঠাকুরের কাছে আমি একদিন বসে আছি, সরোজিনী জোয়ারদার মা ঠাকুরের কাছে বসে, রাত্রি তখন অনেক, প্রায় প্রায় 1:30-2টোর কাছাকাছি রাত্রি। ওই সময় বসে আছেন সৎসঙ্গ আর্ট গ্যালারি, তার পুণ্য পবিত্র আবির্ভাব ভূমি হিমায়তপুর, সেইখানে বসে সেই সরোজিনী মাকে ঠাকুর হঠাৎ বললেন, তুই এখন আয়গা, যা বাড়ি যা। সরোজিনী মা এরকম করে বাইরে তাকিয়ে বলছেন, কন কি আপনি? বাইরে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার কালো রাত্রি, এখান থেকে এখানে দেখা যাচ্ছে না, আপনি আমাকে যাবের করছেন? আমি টর্চ লাইট, হ্যারিকেন, লণ্ঠন কিচ্ছু আনি নেই, যাবো কেমবায়? ঠাকুরের মাতৃভাষা, আমারও মাতৃভাষা, পাবনায় আমার দেশ, সেই একই ভাষায় ঠাকুরকে তিনি যখন বললেন, ঠাকুর তাকিয়ে বলছেন, যা, আমি তো করছি, তুই যা, রওনা হ। সরোজিনী মা প্রণাম করে বেরোচ্ছেন। আমি তখন জন্মাইনি, এই ঘটনাটা যখন ঘটছে আমি যেটা শুনেছি, সরোজিনী মাকে ঠাকুর বলছেন, তুই কি আমার এহেনে কিছু দেখতে পাইছিস? সরোজিনী মা তখন ঘটনাটা বলে বলছেন, কি দেখেছেন? এই বর্ণনাটা সরোজিনী মার মুখে আমি শুনেছি ঠাকুরের সামনে বসে। সরোজিনী মা তখন বলছেন যে, আপনি যখন বললেন যাই, তো আমি আছি, আপনার বুকের এখান থেকে একটা আলো বাড়ায় গেল, সেই আলোটা দিয়ে আমি চলে গেলাম, আমি ঘরের মধ্যে ঢুকলাম অত দূরে আর্ট গ্যালারি থেকে, যখন বারান্দায় পা দিয়ে ঘরে ঢুকলাম, আপনি কত দূরে মনে হলো যেন পাশের থেকে করছেন, তুই পৌঁছাইছিস? আমি বললাম, আগে হ্যাঁ। আস্তে 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 আলোটা নিভে গেল। ঠাকুর শুনলেন, সবাই শুনলো, আমরাও শুনলাম। শোনার পর ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে, যত সব আকাম্বা আজগুবি কথা কয়, ধুর। একটা কথাকেও তিনি আশ্রয় এবং প্রশ্রয় এবং স্বীকার করলেন না। তিনি পছন্দ করতেন বিজ্ঞান সিদ্ধ, বিজ্ঞান ঋদ্ধ বিষয়কে। আপনি কোর্টে গিয়ে যদি কোনো কথা বলেন, কোর্ট তাকে বিশ্বাস করবে না। আপনি কোনো সায়েন্টিস্টের কাছে, বিজ্ঞানীর কাছে যদি কোনো বিষয়কে উপস্থাপিত করেন, কোনো বিজ্ঞানী তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবে না। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট নেসেসিটি অ্যান্ড, যা বলা যায় যে তাৎপর্য কোথায় ঠাকুর অনুকূল চন্দ্রের এই আলোকময় জ্যোতির্ময় জীবনের তাৎপর্য কোথায়? ঠাকুরের কাছে সমস্তিপুর থেকে ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একজন নামটা ভুলে গেছি, তিনি এসছেন, বসে আছেন, আর বসে থেকে কথা বলতে বলতে তিনি এক সময় উঠে পড়লেন। উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন, আপনি উঠলেন নাকি? ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ, এখানে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম। বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কী হচ্ছে, দীক্ষা নেব কেন, দীক্ষার প্রয়োজন কী, দীক্ষার তাৎপর্য কী, গুরুর দরকার কী, এইসব কথাবার্তা আলোচনা হচ্ছিল। উনি উঠে পড়লেন মাঝখানে, হঠাৎ উঠে বললেন যে, না, বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হওয়ার পর আমি শুনতাম। ঠাকুর ওই ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তার দিকে তাকিয়ে, আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম, আমি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি, সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা, তাদের দিকে তাকিয়ে দেখেছি, ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি, এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। ঠাকুরের কথাটা শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি যে এইমাত্র করলেন, উইয়ের মানে কি? উনি বললেন, কি বললাম? এই যে আপনি করলেন না, হ্যাঁ, আপ টু ডেট, হ্যাঁ, উইয়ের মানে কি? ব্যাস, দাঁড়িয়ে গেছেন। আর একটা আনসার আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশন দিতে পারেননি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আপ টু ডেট। কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা, আপনি তো কলেজে পড়ান? বলছে, আগে হ্যাঁ। আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টের বলেন, আগামীকাল নেক্সট ডে আপ টু 5th চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে, তার মানে কি অনলি 5th চ্যাপ্টার, না 1 to 5th? প্রফেসর বললেন, না, অফকোর্স 1 to 5th। ঠাকুর একটু হেসে বললেন, আমিও তো শালা তাই কই, একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট। আপনি কি কন? উনি বলেন, হ্যাঁ, একদম তাই। তারপরেই বলেন, প্রফুল্ল একটু শোনাই দে না। দি মেসেজের ফার্স্ট ভলিউম, দ্য বুমিং কমার্শন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাড বলে 9টা ভলিউম মেসেজ বইয়ের, এই 9টা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন। তারই বঙ্গানুবাদ করা চলার সাথী, এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন। ভদ্রলোক শুনলেন, শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন, হ্যাঁ শুনলাম, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না। ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন, আমি কই কি, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না। এখন এই উৎসবের সিগনিফিক্যান্ট হচ্ছে, আমি ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি আমি কার আন্ডারস্ট্যান্ড করে
টোটাল ফেনোমেনা, এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে, আমি এগুলোকে গ্রহণ করছি, অর্জন করছি, আহরণ করছি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে, কোন আন্ডারে থেকে, কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি? বলি কৃষ্ণ কেমন, যার মন যেমন। সূর্যের রং কেমন, বহু রঙের কাঁচে নিয়ে যদি আপনি রাখেন, যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে। জল এমনই একটি জিনিস, জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন, জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে। প্রশ্ন হচ্ছে এই উৎসবের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম, এই সবার জন্য অমলিন, অকৃত্রিম, অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। ঠিক এই শব্দটি যাকে শ্রী শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন, এই শব্দটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস। ঠাকুর, আমি অনেক যোগী, সাধক, মুনি, অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে। উনি শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ, যার সন্ন্যাস নাম হচ্ছে মহাপুরুষ মহারাজ, তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন। উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন। আমি অনেককে দেখেছি, অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে, এই সমস্যার কথা বললো, শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো যাও ঠিক হয়ে যাও, আর ঠিক হয়ে গেছে। যখন বলেছে ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অফ পরমপিতা শ্রী শ্রী ঠাকুর, আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি, আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি, কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না, আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না। হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রুট? এটা একটু বলবেন। ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ছোট্ট একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন তোদের প্রার্থনা কনসেন্ট্রিকলি হয় না। আর এই কনসেন্ট্রিকলি যে হয় না, এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণসহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আল্ট্রা জার্নাল সহ আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে 42 মাইল দূরে দুমকায়, বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক, তিনি সেখানে আছেন। সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা, তারা ঠাকুরকে ঘিরে আছেন। অল অফ দ্য সাডেন ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আমার বাবার শরীর থেকে আমি আমার মার শরীরে গেছি, তা আমি তো এসছি থ্রু স্পার্ম, তা আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পার্ম ছিল যা মার ওভারসাথে গিয়ে মিলিত হওয়ার জন্য ছুটেছে। আচ্ছা ঠাকুর, এই প্রত্যেকটা স্পার্ম কি সেম চার্জ, সেম ইন্টারেস্ট? প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং চার্জ মানে ভর এবং ওজন এ কি সেম? আমি আশ্চর্য হয়ে যাই যে কথা, যে বিষয় দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাচুর্যের মধ্য দিয়ে অন্বেষক, গবেষক, বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন। মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুইঙ্কেল অফ অ্যান আই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না। প্রফুল্ল কুমার দাস MA পাস। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল অ্যাসোসিয়েশন আছে, কালচারাল ইনস্টিটিউশন আছে, রামকৃষ্ণ মঠ মিশন, তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন। প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন? প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত। কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা! আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি, অনায়াস যাতায়াত যে কোনো জায়গায়, উপাচার্য থেকে করণিক পর্যন্ত। এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ, এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না, প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমনটেনিয়াসলি
ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার 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 পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক। প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বায়োল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমার মিসেস মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র। এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে। এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি, বিজ্ঞানটা বলে না। বিজ্ঞান কি বলে জানেন? পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি। এখানে বলছে আমার যে এত শীত করছে, ঠান্ডা লাগছে, এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমনটেনাসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয়, সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতো নুরক হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই বিপন্নতার মধ্যে আমরা বিপন্ন পাড়ায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকময় জীবনকে অবলম্বন করে মার্গ উন্মোচনের দিকে এগোচ্ছি। খুব সংক্ষেপে আমার উপসংহারে ফিরব আমি। তার মাধুর্যমণ্ডিত জীবন, পাশাপাশি দুটো চিত্র। আগেরটা বলে নি, এটা আমার কথা নয়, এটা আমি এই লিলুয়াতেও এই কিছুক্ষণ আগে বলে আসলাম, বা কলোরা বা ডোমজুড়ে এর আগেও বলে থাকতে পারি। এটা রিপিটেডলি হয়তো শুনে থাকতে পারেন, বা আমার কথা এই যারা এই দেবাশিসের বাবা কার্তিকেরা যারা পরিবেশন করেন হয়তো এদের চ্যানেলেও দেখে থাকতে পারেন। তা হোক, আমি আবার রিপিট করছি কথাটা, যদি শুনেও থাকেন আবার রিপিট করছি। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা, আমি জাস্ট আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। সঞ্জীববাবু লিখছেন যে একটি ভদ্রলোক বিয়ে করেছেন, তার মা আছে এবং তার স্ত্রীকে নিয়ে এসছেন। আসার পরে মা, বিয়ের আগে পর্যন্ত মা একটু গুড়াকু মাসতো, মা একটু পান দোক্তা সব খেত। আর প্রত্যেক দিন ছেলে যখন অফিসে বেরোতো মাকে জিজ্ঞেস করতো, মা তোমার দোক্তা আছে, তোমার গুড়াকু আছে, তোমার পান আছে, সুপুরি আছে, বারবার জিজ্ঞেস করতো। তা মা বলতো হ্যাঁ, আর প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির করতো। আর ঠিক
বিয়ের বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর এখন বাড়িগুলো তো খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ডিজাইন। আগেকার মতো বাড়িঘর তো এখন আর দেখতে পাওয়া যায় না। একটা ঘুরেই বিশাল একটা ডাইনিংয়ের মতন একটা লাউঞ্জ, তার উপর থেকে দোতলায় উঠে যাওয়ার মতো একটা স্টেয়ার, একটা ওপরে একটা ব্যালকনি, তারপর সে ঘর। নিচের ঘরে সবসময় বাপ মা ঠাঁই হয়, সুতরাং বাপ মা ওই নিচের ঘরই থাকছে। যুক্তি হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যেতে পারো, সিট হুইটি ভাঙতে হবে না, ওই নিচেই থাকো, নিচে আমরা লজ্জরে ফ্যান লাগিয়ে দিচ্ছে, ওতেই চলবে, নিজের মধ্যে ঘোরাঘুরি করো। মা বাবাও তাই মেনে নেয়, ঠাকুরদা ঠাকুমাও তাই মেনে নেয়। সুতরাং ওই নিচের ঘরে মা থাকে। ছেলে যখন নেমে আসে প্রত্যেক দিন বলে, বাবা আমার দোকটা ফুরিয়ে গেছে, জর্দা ফুরিয়ে গেছে, পান সুপুরি ফুরিয়ে গেছে। ছেলে বুটের ফিতে বাঁধতে বাঁধতে শোনে, ডিক 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 করে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে একদিন মা দেখছে, রোজ ভুলে যায়, একদিন দেখছে যে ওপরের থেকে তার বউ, মানে কয়েকদিন হলো, 1 মাস হয়েছে, বউ ফিরে এসে ব্যালকনিতে এরকম করে ভর দিয়ে, এখন তার হ্যাগো শুনছো চুরি নাড়িয়ে ডাকা এসব উঠে গেছে, এখন ডাকগুলো খুব সুন্দর এসছে, হাই। আর সুতোর ফিতে বাঁধতে বাঁধতে এরকম করে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, হাই, এই দেখো এরকম করে একটু চুলকালাম, গায়ে এরকম খড়ি বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটা নিভিয়া আজকে এনো কিন্তু। তখন মাথাটা নেড়ে চলে গেল। আর মা পাশ থেকে বলছে, আমার দোক্তা জর্দা সুপুরি পান চলে গেল। ফিরে আসার পর গিন্নি ওপরে ব্যালকনি যেরকম করে দাঁড়িয়ে আছে, তখন বলছে, নিভিয়া ছুড়ে দিয়ে দিল, ফট করে ক্যাচ করে নিলে, একদম ফট করে লুপে নিয়ে নিলে এরকম করে। আর মা তখন বলছে যে, আমার দোক্তা পান জর্দা গুড়াকু ভুলে গেছি, পরে আনবো। তুই বউয়ের আঁচলের তলে চলে গেলি, এই কদিন বিয়ে হওয়ার পর বউ যা বলছে প্রম্পট কাজ করছে, আর তোকে আমি এতদিন থেকে বলছি, একটুও মাথার মধ্যে থাকছে না। মাকে 2 হাত ধরে নিয়ে একটা টুলের ওপরে বসিয়ে বলছে, মা কিছু মনে করো না, দুঃখ পেও না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, কেবল ফল্ট জানি, টেলিফোন খারাপ হয়, ইলেকট্রিক খারাপ হয়, কেবল ফল্ট হয়, টেকনিক্যাল ফল্ট আবার কি? বলছে, টেকনিক্যাল ফল্ট কি জানো? আমি যখন বেরোই তখন তুমি আমাকে কানে কানে পুটো পুটো করে বলো, প্যারালাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফাঁস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর তোমার বৌমা কিরম বলে জানো? আমি যখন শুই প্রত্যেক দিন, সারাদিনের ধকলের পর ক্লান্ত হয়ে শুই, তখন আমার বউ এরকম করে গুঁতো মেরে বলে, তুমি যে খাটটায় শুয়েছেন এটা আমার বাবার দেওয়া, তোমার বিয়ের সময় বউ ভাতে যে খরচা করেছেন ওটা আমার বাবার দেওয়া, তুমি যে ডিক 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 করে যাও না, ওটা আমার বাবার কিনে দেওয়া। আর তোমাকে এতদিন থেকে বলছি একটুখানি মনে থাকলে একটা নিভিয়া নিয়ে আসতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না। এই প্রত্যেক দিন গুঁতো খাই, একটা কান দিয়ে এরকম করে শুনি, শুয়ে থাকি, বালিশে একটা কান প্যাক করা থাকে, আর একটা কান দিয়ে ঢুকে স্ট্রেট ব্রেনে গিয়ে হিট করে। মা বুঝেছি, একদম স্ট্রেট ব্রেনে হিট করে, ওই জন্য ওটা প্রম্পট হয়। আর তুমি বলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য মুশকিল। এই বিপন্নতার মধ্যে সম্পন্নতার রূপরেখা যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমার কনসেন্ট্রিক অ্যাটিটিউড এবং কনসেন্ট্রিক অ্যাক্সেলারেশন কেমন করে হতে পারে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। ঠিক যার আলোকময় জীবনকে নিয়ে, যার জীবনকে নিয়ে আমরা আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছি, তিনি তখন খুব সম্পন্ন ছিলেন না, অত্যন্ত বিপন্নতার মধ্যে তার ভাই বোন মা এদেরকে নিয়ে তিনি সংসার উদযাপন করছেন। তার বিবাহিতা স্ত্রী, যাকে আমরা শ্রী শ্রী বড়মা বলি, একটু মোটাসোটা ছিলেন। একটা মাত্র ভালো কাপড় ছিল, যে কাপড়টা পরে উনি লোকজনের সামনে বাইরে বেরোতেন, আর কাপড় ছিল না। আর একটা গামছা ছিল, যে গামছাটা অনেক বড় মাপের, গামছাটা গায়ে জড়িয়ে তিনি মাদুরে মাটিতে তার স্বামীর পাশে শয্যা গ্রহণ করতেন। সেদিন বসতে গিয়ে ফ্যাস করে পুরনো হয়ে গিয়েছিল, পাছের কাছে গামছাটা ফেসে যায়, ফুটো হয়ে যায়। তিনি শুয়েই তার স্বামী, আজকের যিনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বিবেকানন্দ কিছুক্ষণ আগে গান গাইছিলেন, মানুষই তনু আশ্রয় করে যুগের শেষে যিনি আবির্ভূত হলেন, তিনি কি বার্তা দিলেন আমার কাছে? তার আচরণ, তার বিচলন, তার বেনির্মাণ কি চিত্রিত করলো চালচিত্রের মতো আমার কাছে। তিনি এসে সঙ্গে শুয়েই তার স্বামীকে বলছেন, জানো আমার না এই একটাই, তুমি আমাকে একটা গামছা দিতে পারো? তখন স্বামী অনুকূলচন্দ্র পাশে শুয়ে আছেন। তখন যেই এই কথাটা শুনলেন, তাড়াক করে সোজা হয়ে বসেই বলছেন, বড় বউ, শালা তুমি একটা ভুল করে ফেললে। বড় মা তখন বলছেন, ভুল করলাম? কি ভুল? আরে তুমি তো আমাকে বিয়ে করেছো, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার হাত তোমার হাতের উপরে নিয়ে আমার অন্ন বস্ত্র বাসস্থান সব দায়িত্ব তুমি গ্রহণ করেছো। আমি আমার স্বামীকে বলবো নাকি পাড়ার লোককে বলবো আমার গামছার কথা? কি ভুল করেছি? ঠাকুর তখন বড়মা মুখের দিকে তাকিয়ে থেকে বলছেন, তুমি এই কথাটা আমার মাক করলে ভালো হতো। যাক, একবার বলিছ, আর কিন্তু কয়ে না, কেমন? এরপর থেকে তোমার যা কিছু প্রয়োজন সব
আমার মার কাছে কওয়া, বুঝেছ? এই বলেই তিনি অবিনাশ চক্রবর্তীকে ডাক দিলেন পরের দিন সকালে। ডাক দিয়ে বলছেন যে অবিনাশদা, আপনি কলকাতায় গিয়ে একটা বড় বড় সাইজ জানেন তো, ওইরকম একটা পেল্লায় গামছা কিনে নিয়ে আসবেন। আর সন্ধ্যেবেলার মধ্যেই পাবনা হিমায়তপুরে ঢুকবেন, ঢুকে গামছাটা বড় বউকে দেবেন না, গামছাটা আমার মার কাছে প্রণাম করে মার পায়ের কাছে রেখে কবেন কি, মা গতকাল রাত্রে মা মহামায়া আমাকে একটা স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নটা দেখার পর আমাকে মহামায়া বললেন গামছাটা কিনে বড় মাকে দিতে, তাই আপনার পায়ে আমি দিয়ে গেলাম। এইটুকু ছোঁয়ায় যাবেন, আর কিছু করা লাগবে না। মা বড় বউকে দিবেনি। ঠিক ওইটা ঘটে যাওয়ার পর বড় মাকে দিয়ে দিলেন মা মনমোহিনী দেবী। এবার অবিনাশ চক্রবর্তী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে নিয়ে একটা সামান্য গামছার জন্য এরকম করে ঘুর পাকে এত নাটক করার দরকার কি ছিল? সরাসরি দিলেই তো হতো। কাঁধের ওপরে হাত দিয়ে ঠাকুর ভাটিবনের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন, দেখেন আপনি যা করছেন তা একদম ঠিক, আপনি যা করছেন তা সর্বৈব সত্য, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউর কথা শুনে বড় বউকে দিয়ে দিতাম, বড় বউর মনের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতো শোনেন। বড় বউ ভাবতো স্বামী আমার সব, যা কিছু প্রয়োজন স্বামী কি কব, মাক না করলেও চলবে, দেওরদের না জানালেও চলবে, ভাইয়ের বউদের অত গুরুত্ব না দিলেও চলবে, স্বামী আর আমি আর স্বামী, এই বোধটা কাজ করবে। আর আমার মার ভেতরে কি কি সম্ভাবনা ছিল, মা ভাববে এই ছাওয়ালে বিয়ে দিলাম, শালা একটা বাচ্চা হয়েছে, এরই মধ্যে বড় বড় আঁচলের তলে পুটুলি হয়ে গেছে, আগে সব কথা আমার কথা অনুযায়ী চলতো, আর আমার কিছু জানা না, কয়ও না, বোঝেও না। এই যে হতো, আমার ভাই এবং ভাইয়ের বউরা ভাবতো বড়দা এখন বড় বৌদির কথা শোনে, আর বউয়ের যারা যা, বড় বউয়ের যারা যা, আমার যারা ভাতৃবধূ, তারা ভাবতো বড় ঠাকুর বড় বউ ছাড়া আর কিছু বোঝে না। এই বিপর্যয়ের সম্ভাবনা সংসারে থাকতো। আর আমি যা করলাম তাতে কি হলো জানেন? তাতে হলো কি, বড় বউ শালা সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার স্বামী হোক আর আসামি হোক, যাই হোক না কেন, এ মা ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, যা কিছু সব মার কাছে কওয়া লাগবি। আর আমার ভাইরাও বুঝে গেল বড় ঠাকুরে বা বড়দাক এসব বলে কিছু হয় না, সব মার গোড়ায় মার ঠ্যাঙে দেওয়া লাগবি। এই যে বম্বে রোড, হাই রোড যত তৈরি হচ্ছে দেখবেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট আমলে একটি সেমিনারে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়। সেখানে একটি আশ্চর্য তথ্য জানতে পেরেছি, যত হাই রোড দেখবেন তার দুপাশে গাছ পুঁতে দেওয়া হয়। কেন, কী জন্য গাছ পোতা হয়? হাই রোডের পাশে দেখবেন সবসময় গাছ পোতা হয়। হাই রোডের ওপরে হেভি ট্রাক, হেভি ভেহিকেল যাতায়াত করে, প্রচণ্ড কম্পন তৈরি হয়। যে সোলিংয়ের মধ্য দিয়ে রাস্তাটা তৈরি হয়, ওই প্রচণ্ড কম্পনে মাটিগুলো আলগা হয়ে যায়। আর যত গাছ পরপর লাগিয়ে দেওয়া হয়, গাছের শিকড় মাটির ভেতরে চলে যায়, আর মাটি ওই কাছাকাছি শিকড়কে আঁকড়ে ধরে, যার ফলে ওই ভাইব্রেশন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করতে পারে। যত রেল লাইন দেখবেন, রেল লাইনের ভেতরে অসংখ্য স্টোন চিপ, বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়। রেল যত গতিতে ছুটে যাক না কেন, ওই ভাইব্রেশন ওই মাটির সাথে পাথর ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আশ্চর্যের ব্যাপার। আমরা আগে গরু গাড়ি চড়তাম, এখন জেট গতিতে এসে গেছি। আগে আমরা লম্ফ, হ্যারিকেন, মোমবাতি জ্বালাতাম, এখন আমরা নেওন আলো জ্বালাচ্ছি। এখন আমরা ইনভার্টার ব্যবহার করছি। এখন ফট করে টিপলে পরে গোটা বিশ্ব আমাদের কাছে এত তীব্র গতিতে গতিস্মান হয়েছি। তাকিয়ে দেখবেন ডক্টরেট, পিএইচডি, এমফিল এরকম করা প্রচুর মানুষ বিদ্যায় একবার অপটিমামকে টাচ করেছে, একটু টুস করে রাগিয়ে দেবেন, টুস করে একটু রাগিয়ে দেবেন। এই কিছুদিন আগে আমি অশোকদার বাড়িতে আসছিলাম, আমি সেদিন বলেছি অশোকদার বাড়িতে কিছুদিন আগে আসার পরেই যে অঙ্কুরহাটি বলে একটি ক্রসিং আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, একটা সবুজ আলো হলে গাড়িগুলো যায়, এই অঙ্কুরহাটি দুদিকেই যাওয়া যায়। আর এখানে যখন আমি আসছি, একটা লিকপিকে একটা লোক সাইকেলের ওপরে বসে, দুদিকে দুটো হেভি ট্রাক, ওই গায়ে এরকম আকশা দেওয়া আছে যেখানে দড়ি দিয়ে মালগুলোকে বাঁধা হয়, দুটো ট্রাকের মাঝখানে ওই লোকটা সাইকেল নিয়ে ঢুকেছে। আমার আগে একটা গাড়ির ড্রাইভার ওকে বললেন যে দাদা খুব ব্যস্ত, এইখানে ঢুকলেন আপনি, যদি ডাইনে বায়ে লরি ঘোরে তাহলে তো আপনি শেষ, স্যান্ডউইচ হয়ে যাবেন। ভদ্রলোককে উত্তর দিল জানেন, একটা ঠ্যাং মাটিতে এরম করে দিয়ে একটু ঝুঁকে সাইকেলটাকে নিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তোর বাবার রাস্তা সৌরে বাচ্চা। কি সুন্দর উত্তর। আমার গুরুদেব কি বলছে জানেন? কীরকম আহরণ দেখুন, কীরকম অর্জন দেখুন, ভালো জিনিস কীভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য প্রাসঙ্গিকতা কোথায় জানেন? উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা কখনো ভাবকে আনে না। তাই একটা বিখ্যাত বরেণ্য ব্যক্তিকে যদি একটু রাগিয়ে দেন, ওই ডক্টরেটশিপ, একাডেমিয়া তার ঠোঁট দিয়ে আর বেরোবে না, তার ঠোঁট দিয়ে তার ক্রনোলজিক্যাল জেনেটিক্যাল কনফিগারেশনের ভাষাগুলো বেরোবে।
আবার একটি নিরক্ষর মানুষকেও যদি রাগিয়ে দেন, তার অ্যাটিটিউড এবং ফিজিক্যাল ফেনোমেনা দেখবেন তার ক্রোনোলজিক্যাল হেরিডিটিকে ক্যারি করছে। ট্রেনে যখন যাতায়াত করতাম, 3 জনের সিট লোকাল ট্রেনে, 3 জনই বসে আছে, সবারই স্বাস্থ্য পাচা মোটামুটি ঠিকই, আর জায়গা নেই, তবুও দেখবেন আপনারা যাতায়াত করতে করতে ভিড় হয়ে গেলে একজন প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না, একটু সরে যান না, সরতে সরতে ঠেকে গেছেন আর জায়গা নেই, একটা সিটের কাঠের একটুখানি পিচ আর একটা এয়ারে হ্যাঙ্গিং হয়ে আছে, তবুও কিছুক্ষণ বসে ওর মধ্যে গুতুগুতি করতে থাকবে। আমাকে একদিন এরকম বলেছিল, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না। আমি বললাম আপনি বসুন, আমি আমার হাঁটুতে কোমরে এখনও জোর আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। তখন বলছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। আমি বললাম না, এরপরে একটু লেজ আছে, একটু লেজ আছে। অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন অ্যাটিটিউড ইজ এভরিথিং নয়। অ্যাটিটিউড কোত্থেকে আসে? অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি, অ্যান্ড হেরিডিটি ইজ এ ডিপেন্ড আপন এ গুড কম্প্যাটেবল ম্যারেজ অ্যান্ড গুড ইউজেনিক। যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দীক্ষা তাৎপর্য, উৎসবের তাৎপর্য, এই সাধারণ সভার তাৎপর্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তার অপরিহার্যতা কোথায়, কেমন, আমরা এইখানে এসে আমরা আমাদের কনসেন্ট্রেসিটিকে রাখতে পারি না। যখনই আমার সিকোয়েন্স, আমার সিচুয়েশন, আমার সার্কামস্টেন্সেস কোনো রকম ডিস্টার্ব হয়, অসুবিধাগ্রস্ত পড়ি, তখন আমি আমার ব্যালেন্সটা হারিয়ে ফেলি, তখন আমি আমার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি। দেখবেন যত জেট গতি সম্পন্ন যানবাহন, তত নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। আমরা জীবনে অনেক দূর এগিয়েছি, নিয়ন্ত্রণ করতে শিখিনি। নিয়ন্ত্রণ কি করে শেখা যায়? নিয়ন্ত্রণ কেমন করে হয়? নিয়ন্ত্রণ করবার মাপকাঠি, পদ্ধতি, প্রক্রিয়া কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ফার্স্ট ইনিশিয়েশন। আমরা সবাই দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষা না নিলেও সবাই দীক্ষিত। কেন বলছি জানেন? দীক্ষা কথাটা আপনারা ডিকশনারি দেখবেন, দয় দীর্ঘই ক্ষয় হসন্ত। দিক মানে হচ্ছে ইন্ট্রোডিউস করা, দিক মানে হচ্ছে ইম্পোর্ট করা, দিক মানে হচ্ছে ডেমনস্ট্রেট করা। আমার ছেলে যখন এইটুকু হলো, তখন আমরা প্লে স্কুলে দিয়ে দিলাম, কিন্ডারে দিয়ে দিলাম, ছোট্ট অবস্থায় দিয়ে দিলাম। কেন? ওই মুখস্থ করার জন্য, অভ্যাস ঠিক করার জন্য, হ্যাবিট ঠিক করার জন্য, বিহেভিয়ার ঠিক করার জন্য ওই দীক্ষা দিয়ে দিলাম স্কুলের ভেতরে দিয়ে। তাই জন্য বলা হয় শিক্ষক একজন আচার্য, শিক্ষকও একজন আচার্য বলে দেওয়া হয়। আমরা পাঠিয়ে দিলাম তার কাছে। কিন্তু বিং এ প্যারেন্টস, বাবা হিসেবে, মা হিসেবে, আমি কিন্তু একদিনের জন্যও বললাম না আমার পরিবারে, এই বাবাকে প্রণাম করো, এই তোমার মাকে প্রণাম করো। যেই খালি হাতে প্রণাম করতে যাচ্ছে, না না খালি হাতে করছো কেন? তাহলে তোমার যদি পেন দরকার হয় আমাকে বলো, তোমার যদি খাতা কাগজ বই দরকার হয় মাকে বলো, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো, তোমার শরীর খারাপ হলে মাকে বলো। এটা বলে কে? তোমার ব্রেন। এটা বলে কে? রিপ্রেজেন্ট করে কে? তোমার ব্রেন। তো তোমার ব্রেনকে সেম অ্যানালজিতে বিজনেস দাও। মাকে আমি কি দিতে পারি? বাবাকে আমি কি দিতে পারি? ব্রেনকে বিজনেস দাও, আমি মাকে বাবাকে কি দিতে পারি? ঠাকুর অনুকূল ঠাকুর অনেক দূর। অ্যাট ফার্স্ট আমার বাবা আর আমার মা, ফিরবো একটু সমন্বয় আচার্য অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রী চরণ প্রান্তে। তিনি সেজবাবু মথুরা মোহন বিশ্বাসকে বলছেন, জানো গো সেজবাবু, জানো গো সেজবাবু, আসলে আমার মা একটা লোককে দেখিয়ে বলে দিলে, এ হলো গে তোর বাপ। একটা দামড়া ছেলেকে দেখিয়ে বললে, এ হলো গে তোর দাদা। একটা ঢিঙ্গি মেয়েকে দেখিয়ে বলল, এ হলো গে তোর দিদি। শালা জন্ম লোকটাকে বাপ, ওটাকে দাদা, আর এটাকে দিদি বলে মেনে এলুম। কেন জানো? মা বলেছে। মা এ আমার সবচেয়ে কাছে, এ আমার সবচেয়ে নিজের, আমি সব কিছু বলতে পারি। তাই গিরিশচন্দ্র যখন শ্রীরামকৃষ্ণকে তার বাড়ি থেকে হাত ধরে টেনে তুলে ধাক্কা দিয়ে বলল, বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও, সেই রাতেই সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় অবতরণ করে বললেন, কাঁদছিস কেন? এত রাতেও তুই ঘুমোসনি? সেদিন গিরিশচন্দ্র চিৎকার করে বলে উঠেছিল, এত রাতে তুমি আমার ঘরে কেন ঠাকুর? সেদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুই যে আমায় ডেকেছিলি, আমি তোমায় ডাকলাম। কখন ডাকলাম? এই যে কিছুক্ষণ আগে বালিশে মাথা গুজে কে বলছিল শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়? কে বলছিল তুমি আপনার চেয়ে হও আপনার? এই কথাগুলো কে বলছিল, কে লিখছিল বল? কে লিখছিল জুড়াইতে চাই তবু না জুড়াই? এই কথাগুলো কে বলছিল? আমি লিখেছি। ঠাকুর তুমি জানলে কি করে? মৃগনাভির গন্ধকে লুকোনো যায় না, মৃগনাভির গন্ধ লুকোনো যায় না। যখনই আমি কনসেন্ট্রিক হব, তা সেরে কোথায়? তা সিঁড়ি কোথায়? কনসেন্ট্রিক হওয়ার সিঁড়ি কোথায়? আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তোমার অনেক দূরে,
আগে মা এবং বাবা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা তাদের প্রতি শ্রদ্ধা সমন্বিত অ্যাক্টিভ অ্যাক্সেলারেন্ট যখন তোমার ভেতরে হবে, তখন ধীরে ধীরে পরের পর্দা মার্গ উন্মোচন হবে। এটা তোমাকে শেখাচ্ছে কে? এই আর্য শাস্ত্র আমাদেরকে শিখিয়েছেন মাতৃদেব ভাবা, তারপরে শিখিয়েছেন পিতৃদেব ভাব। এটাই শেষ নয়, তারপরে বলছেন আচার্য দেব ভাব। এই আচার্যের কথা একটু বলতেই হয়। এখন আমি কিছুক্ষণ আগে লিলুয়া থেকে ফিরলাম, ওখানে আমাকে একজন প্রশ্ন করলেন, আরে আপনি সৎসঙ্গের আচার্য ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন, আমরা দেখলাম তো এখানে মন্দিরে আরও অনেক আচার্য আছে। আমার কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমাকে যিনি প্রথম অবাক্য শিখেছেন তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য, রাজ্যপাল, বিশ্ববিদ্যালয়ের আচার্য, অনেক আচার্য আছে। একটি আচার্যের গল্প আপনাকে বলি। একটি পণ্ডিত পথিক তিনি একটি গ্রামে যজমান কার্যে গিয়েছিলেন। যজমান কার্য থেকে যখন ফিরছেন, জল তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, একটা রাখাল বটগাছতলায় শুয়ে আছে। তখন বলছে, হ্যাঁ গো, এতটা পথ আরও পাড়ি দেবো, বলি এখানে কোনো গৃহস্থ বাড়ি নেই, একটু জল খেতে পারি? বলছে, এই সামনের বাড়িতে চলে যান, সামনের বাড়িতে যান। আপনি কী করেন? বলে, আমি পণ্ডিত। বলে, বাবা, আমাদের গ্রামে তো লেখাপড়া কেউ জানে না, পণ্ডিত এই প্রথম দেখলাম, আপনি যান, খুব যত্ন করে আপনাকে জল খাওয়াবে। ও গিয়ে দরজা নেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, কে কোত্থেকে আসছেন? বলে, আমি এই গিয়েছিলাম এখানে, আমি পণ্ডিতই করি, একটু জল খাবো। বলছে, পণ্ডিত? এই জীবনে কখনো পণ্ডিত দেখিনি আমরা। আচ্ছা বলুন তো, দশরথের বাবার নাম কি? বলে, বলতে পারবো না। তার বাবার নাম কি? বলে, বলতে পারবো না। বলে, জল হবে না, আসুন। এই কিসের পণ্ডিত? বলে, দরজাটা বন্ধ করে দিয়েছে। পণ্ডিত ফিরে এসছে সেই বট গাছতলায়। আবার আকাল জিজ্ঞেস করে, জল খেয়েছেন? বলো, না, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, আমি তো অত জানি না। তখন বলে, আমাকে নিয়ে চলুন, আমার সঙ্গে চলুন। গিয়ে আবার ধাক্কা দিয়েছে, সে ভদ্রলোক বেরিয়ে এসছে। বলছে, ওকে যে সব প্রশ্ন করছেন আমাকে করুন। বলছে, দশরথের বাবার নাম কি? বলে, 11 রথ। বলে, তার বাবার নাম কি? বলে, 12 রথ। তুই বেটা যত বাপের নাম জিজ্ঞেস করবি, একটা করে রথ তোর সঙ্গে সঙ্গে যোগ করে দিয়ে চলে যাব। এরকম আচার্যের অভাব কোথাও খুঁজে পাওয়া যাবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এত তাৎপর্যপূর্ণ অস্তিত্বের ব্যক্তিত্বের বিগ্রহ, তিনি আমাদের কাছে স্পষ্ট ভাষায় বললেন, ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমি আগেই বলেছি, কোর্ট কখনো আপনার আমার কথা শুনবে না, প্রমাণ চায়। বিজ্ঞানী কখনো আমার আপনার কথা শুনবে না, ওরা প্রমাণ চায়, বিজ্ঞান সিদ্ধ প্রমাণ চায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই লীলা মাধুর্যের মধ্যে তিনি প্রত্যেকটি শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং অভিধান এবং বাণী গ্রন্থ রেখে তিনি পরপর দিয়ে গেছেন। বইটির নাম হচ্ছে বাগর্থ দীপিকা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, সৎসঙ্গ পাবলিশিং হাউসে পাবেন। 125 পাতা খুলবেন, ডান দিকের পাতায় ওপর দিকে দেখবেন রয় একার ত বিসর্গ রেত মানে অনেক, মানে স্পার্ম হয়, অনেক মানে হয়। আরেকটি সিগনিফিক্যান্ট ওয়ার্ড, আরেকটি মিনিং আছে, তার মধ্যে আছে শব্দ, রণন, ঝঙ্কার এবং কম্পন এবং স্পন্দন। আমরা এখানে একটু পরেই প্রেয়ার করব। মৎস্য, কুর্ম, কোল, নৃসিংহ, এই যে বললাম, মৎস্য ডিম পেড়েছে, কুর্ম ডিম পেড়েছে, এই মৎস্য, কুর্ম, কোল বাচ্চা দিয়েছে, বরাহ বাচ্চা দিয়েছে। আমরা কিন্তু এখন এখানে বসে থেকে মাছের ডিম ফুটিয়ে তার উপাসনা করি না, আমরা কিন্তু এখনও কচ্ছপের ডিম ফুটিয়ে উপাসনা করি না, আমরা কিন্তু বরাহ নন্দন দিয়ে জয়ধ্বনি জিন্দাবাদ এবং যুগ যুগ জিয়ে বলে আমরা এখনও চলি না। এই যে ইভ্যালিউশন আমরা মেনে নিয়েছি, এই ইভ্যালিউশনকে মানতে মানতে ক্লাস 1 থেকে ডক্টরেট পর্যন্ত, অপটিমাম পর্যন্ত টোটাল ক্রোনোলজিক্যাল ইভ্যালিউশনকে আমরা মেনে নিয়েছি। আগে যখন আমাদের জ্বর জারি হতো গ্রামে, মিক্সচার আর পুড়িয়ার ডাক্তার দিয়ে দিতেন। তারপরে আসলো পেনিসিলিন, টেরামাইসিন, সুবামাইসিন, দোজ আর অল হাই অ্যান্টিবায়োটিক। এখন যে কোনো ডক্টরকে কি জিজ্ঞাসা করুন, সুবামাইসিন, টেরামাইসিন, পেনিসিলিন দেবেন, ওরা একদম বসে, ওসব অনেক আগের কথা, ওসব বাদ দিন। এখন নতুন অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল মাল্টিপল অ্যান্টিবায়োটিক এসছে। সময়, ব্যাকটেরিয়া, প্যারাসাইট স্ট্রং হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকও স্ট্রং হয়েছে। তাই বর্তমান যুগ পুরুষোত্তমের অবতরণ এবং আবির্ভাবের প্রয়োজন হচ্ছে স্ট্রং নাম, যে স্পন্দন, যে কম্পন আমাকে এখান থেকে ওখানে কনভার্ট করতে পারে। আমার শেষ পর্বের উপসংহার কথা, যেই সত্যানুসরণ বইটা আবার পড়বে প্রার্থনার পরে, আমি তখন রওনা হয়ে যাব সোদপুরের পথে। যখনই পড়বে দেখবেন ওর মধ্যে একটা লাইন আছে, বইটা খুলে দেখবেন, যে বইটা উনি নিজে হাতে লিখেছেন, একটাই বইটার নাম সত্যানুসরণ, আর একটা লাইন তিনি নিজে হাতে লিখেছেন। বইটার বয়স 100 বছর অতিক্রান্ত। 1316 সালে বইটা প্রথম লিখেছেন, 1316 সালে সত্যানুসরণ বইটা লিখেছেন, আর এটা
1430-এর কাছাকাছি চলছি আমরা, 1430। সুতরাং এই 100 বছর অতিক্রান্ত এই বইটির বয়স, তার মধ্যে একটা লাইন আছে। লাইনটা কি জানেন? সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। আমি এইমাত্র জাস্ট নাও লিলুয়াতে বলে এখানে আসছি, দুঃখ এক রকমের ভাব। তারপরে বড় সাংঘাতিক কথা লিখেছেন, তাকে নাকি ইচ্ছে করলে কি করা যায়, কি করা যায়? তাড়িয়ে দেওয়া যায়। আমি আপনাকে ঠাসি একটা চড় মারছি এক্ষুনি এখান থেকে, আমার সামনে আসুন, এই লাঠি দিয়ে পিঠের উপরে একটা ডাস করে বাড়ি মারছি, আপনার দুঃখ হবে, ব্যথা হবে, তাড়িয়ে দিয়ে আমাকে দেখান। কোর্টে বলুন, কোর্ট এটা মানবে না। কোনো সায়েন্টিস্টকে বলুন, কোনো ডক্টরকে বলুন, কেউ মানবে না। তাহলে ইনি অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় পুরুষোত্তম, তিনি মানুষই তনুকে আশ্রয় করে এমন একটা ওয়ার্ড নিজে হাতে লিখে গেলেন যা বিজ্ঞান স্বীকার করে না, যা বিজ্ঞান বিশ্বাস করে না, যা আজকে প্রামাণ্য নয়। এ কথা আমাদের কাছে আসতে পারে। আমি একটা বলে যাচ্ছি, এরকম ক্রোনোলজিক্যালি প্রত্যেকটি টার্ম, কন্ডিশন এবং ওয়ার্ড একইভাবে সত্য। দিনের আলোর মতো, সূর্যের তাপের মতো, জলের প্রবাহ শীতলতার মতন, এরকম একইভাবে আকাশের মতো, মাটির মতো সত্য তার প্রত্যেকটি কথা। তিনি বলছেন তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। আমি যখন খুব ছোট, হাফ প্যান্ট পরি, ঠাকুর ঘরে ঢুকছি, ঢোকার সময় দেখবেন ওরা যে বসে আছেন, বাঁ পাটা, এটা নয় যেটা পা এম করে বসে আছেন, বাঁ পাটা ডান পায়ের ওপরে, ওই বাঁ পাটাই আমরা বলি না রাতুল চরণ, রাঙা চরণ, এসব বলি। এই কথাগুলো আমি অনেক শুনেছি জন্ম থেকে, কিন্তু হঠাৎ করে ঢুকে আমার চোখটা ঠাকুরের পায়ের দিকে গেছে পার্লারে। আমি বাঁ দিকের দরজা দিয়ে ঢুকেছি, দেখি ঠাকুরের পাটা এরকম করা আছে, আমার চোখটা আটকে গেছে। আমার যেন মনে হচ্ছে এরকম শরীর, এরকম পা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু হাত দিয়ে পাটা দেখি। ভয় হচ্ছে ভেতরে, ভীষণ ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে যে যদি ধমক দেয়, যদি বকা দেয়, তাহলে তো মুশকিল। আবার দেখি যে আমার মাথার ওপর দিয়ে উনি তাকিয়ে আছেন, আমার মাথার ওপর দিয়ে ওদিকে তাকিয়ে আছেন, আমার দিকে দৃষ্টি নেই, হরাইজনের দিকে দৃষ্টি। আমি সাহসে গুটি গুটি ভর করে চৌকির কাছে এগিয়ে গিয়ে আমার এই ডান হাতের এই আঙুলের এই কর্ডটা দিয়ে একটু চাপ দিয়েছি বাঁ পায়ের ঠিক মাঝখানটা, এরকম করে চাপ দিয়েছি। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কর পায়ের মধ্যে ঢুকে গেছে। আমার কৌতূহল শেষ। আরেকটি কথা, যখন 1 কি 1.5 হাত কি 2 হাত চৌকিটার কাছাকাছি আমি গেছি, অ্যাটমসফিয়ারিক চেঞ্জ আমি ফিল করছি, একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আমি ফিল করছি, একটা ভাইব্রেশনাল চেঞ্জ ফিল করছি, অরবিটাল চেঞ্জ ফিল করছি। এবং যখন টাচ করেছি তখন একটা শিহরণ পা থেকে মাথা পর্যন্ত, একটা অভূতপূর্ব শিহরণ আমি ফিল করেছি। আমার কৌতূহল শেষ, আমি ব্যাক করছি। ঠাকুর হঠাৎ আমার দিকে ঘুরে, এই রে এবার বোধহয় ধমক দেবে, বকবে। আমি তাকিয়েছি ভয় আমার দিকে তাকিয়ে তিনি আর একটা পা আগিয়ে দিয়ে বলছেন, তুই শালা আমার এক ঠ্যাঙে হাত দিলি, আর এক ঠ্যাঙে হাত দিলি না, আর এক ঠ্যাঙে হাত দে, তা না হলে শালা এই ঠ্যাঙে তো গোদ হবি নি। আমি এই দুটো হাত দিয়ে দুটো পা কিছুক্ষণ দলাই মালাই করে, অনেক ভক্তজন দাঁড়িয়ে দৃশ্যটা দেখেছেন। আমি যখন বাইরে গেছি, আমাকে এদিকে বাচ্চা তো এগিয়ে গেছি, আমার হাতটা নিয়ে গায়ে, মাথায়, বুকে, শরীরে সব জায়গায় বোলাচ্ছে, দুটো হাত এরকম জাতার মতো ঘুরছে, বুঝলেন। আমি ভাবছি আরে শালা আমার হাতে যদি এত দামি হয়ে থাকে, আমার নিজের মাথায় এখন আমার নিজের হাত গেল না। ফট করে ছাড়িয়ে নিয়ে নিজের মাথায় কয়েকবার ঘষতে শুরু করলাম। ঠাকুর ওখান থেকে দেখে হাসতে এই শালা পাগল কোনেকার, শালা ডাকাতে কারবার। সেদিন আমি মনে করেছিলাম আমার মতো সৌভাগ্যবান, আমার মতো ভাগ্যবান, আমার মতন সুকৃতিবান মানুষ নেই। কোনো দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট আমার ত্রিসীমানায় আসতে পারবে না। ঠাকুরের ভোগ হচ্ছে, বর্দা তাকে ভোগ খাইয়ে দিচ্ছেন, আমি ঢুকে পড়েছি। ঠাকুর তাকে বর্দা বলছে, দাঁড়াতে কবে? বলছে হ্যাঁ। দাঁড়ালাম। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর তিনি বলছেন, বড় খোকা তুই সব নিজে হাতে চটকাই, নিজে হাতে খাওয়াই দে। আমার মনে হয়েছিল আমার মতন ভাগ্যবান, আমার মতো সুকৃতিবান পৃথিবীতে খুব কম। কোনো দুঃখ, যন্ত্রণা, ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই 2023-এর এই বিপন্নপাড়া শিশু উদ্যানের মাঠে আমার পরমাত্মীয় যৌথ পরিবারের সম্মেলনে আমি নির্দ্বিধায়, নিঃসংকোচে আপনাদের কাছে বলছি, এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা আমার এই পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ছড়িয়ে আছে। আমি সরাসরি ওর দিকে আঙুল তুলে প্রতিকৃতির দিকে তাকে জিজ্ঞাসা করেছি, হাউ ইজ ইট পসিবল? তোমার লেখা আমরা শুনে এসেছি, তোমার দিব্য জীবন এবং বাণী নাকি অভেদ এবং অভিন্ন। তোমার বাণীর সাথে তোমার জীবনের কোনো ফারাক, তফাৎ, দূরত্ব নেই। তুমি লিখেছো একে তাড়িয়ে দেওয়া যায়, আমি কেন তাড়াতে পারছি না আমার এই দুঃখ, যন্ত্রণা, ব্যথা? এই অন্বেষণ আমাকে
সেই সমাধানের মুখোমুখি নিয়ে গেছে। শুনুন, আমাদের এই যে কথা বলছে, এই যারা আছি এখানে, আমি আজকেও বললাম লিলুয়া কিছুক্ষণ আগে, আমার শরীরের এখনকার ওজন হচ্ছে 78 কিলো 500। এই 78 কিলো 500 শরীরটাকে চালাচ্ছে কে জানেন? একটা 150 গ্রাম ওজনের মস্তিষ্ক। আমার ভেতরে যে মস্তিষ্ক আছে তার ওজনটা মাত্র 150 গ্রাম, মতান্তরে 1300 গ্রাম থেকে 1500 গ্রামের মধ্যে। এইটুকু একটা যন্ত্র, এইটুকু একটা অংশ আমার গোটা শরীরটাকে চালাচ্ছে, আমার গোটা জীবনকে চালাচ্ছে, গোটা জীবনকে চালাচ্ছে। তার ভিতরে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাসের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার দুটো পার্ট। যেমন স্টেশনে দেখবেন রেল লাইন 1 নম্বর থেকে গিয়ে 2-এও গেছে, 3-এও গেছে, 4-এও গেছে, ভাগ হয়ে গেছে পার্টে। ঠিক সেই রকম ওই লিম্বিক সিস্টেম থেকে দুটো পার্ট ভাগ হয়েছে। একটার নাম হচ্ছে অ্যামিগডালা, আর একটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এই যে আপনি বুঝতে পারছি, আপনাকে আমি স্পর্শ করলাম, আপনি আমাকে স্পর্শ করলেন, আমরা যে বুঝতে পারছি, এই যে আপনি ব্যথা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এগুলোকে তৈরি করছে জানেন? হিপ্পোক্যাম্পাস। এই যে হিপ্পোক্যাম্পাস এগুলোকে তৈরি করছে, এই তৈরি করার ভেতর দিয়ে আমরা আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি। আজকে যদি কোনো ট্রেন আসে, স্টেশন মাস্টার ইচ্ছে করলে পরে 2 নম্বরের জায়গায় 4 নম্বরে দিতে পারে, 4 নম্বরের জায়গায় 1 নম্বরে দিতে পারে, পারে কি না? স্টেশন মাস্টার লাইন কনভার্ট করতে পারে কি না? পারে তো, পারে তো। ঠিক আমরাও আমাদের শরীরে বিদ্যুৎ উৎপাদন করছে নিউরন। এই নিউরন যত, আগেই বললাম, কার আন্ডারে আমি স্ট্যান্ড করেছি, আমি যার আন্ডারে স্ট্যান্ড করব, আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক সেই রকম হবে। আমার যদি আন্ডার সেখানে থাকে, তার আন্ডারে আমি স্ট্যান্ড করি, তাহলে থ্রু মাই কনসেন্ট্রেশন, থ্রু মাই কনসেন্ট্রিক মেডিটেশন, আমি সেইখান থেকে পাওয়ার এবং এনার্জিকে আমি ইমবাইব করতে পারি। আমার ওই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাসের মধ্যে ওই নিউরনের কনভার্ট করে আমি তাকে স্পন্দিত করতে পারি, যেটা আমার ফেনোমেনন অনুযায়ী আমি ওকে কনভার্ট করে সুখ বা দুঃখকে ইচ্ছে করলে তাড়াতে পারি। এই জন্য দরকার নাম এবং ধ্যান। আপনারা বক্তৃতা শুনবেন, পঠন পাঠন করবেন। দেয়ার আর সো মেনি থিওরি অ্যান্ড ফিলসফি। মানুষ থিওরি আর ফিলসফি শুনতে চায় না, মানুষ জীবন দেখতে চায়। মানুষ এত গল্প কথা বক্তৃতা শুনতে চায় না, মানুষ আচরণ দেখতে চায়, মানুষ চরিত্র দেখতে চায়। আজকে আমি বলে যাচ্ছি এখানে 2023-এর 24শে ডিসেম্বর, ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে এরকম একটা সাদা চাদর নন কন্ডাক্টর প্ল্যাটফর্মের মধ্যে আপনারা যারা ঠাকুরের দীক্ষিত তারা বীজদান করবেন, যারা যে গুরুদেবের দীক্ষিত গুরুদেব প্রদত্ত বীজদান করবেন, যারা কোনো দীক্ষা গ্রহণ করেননি জাস্ট ওম উচ্চারণ করবেন। ওম। অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম দেবেন 5 মিনিটস প্রত্যেক দিন, সেম টাইম, সেম প্লেস অ্যান্ড সেম গার্মেন্টস, 5 মিনিট করে রেগুলার অভ্যাস করবেন। 3 মাস পর দাঁড়িপাল্লা যেমন আমরা ওজন করে কাঁটা দেখে নিই, ঠিক সেইভাবে ওজন করে দেখবেন। আগে যে মানুষকে সহ্য করতে পারতেন না, আগে যে ব্যবহার হজম করতে পারতেন না, আগে যে অসহ্য বিরক্তিকর মনে হতো, অনায়াসে তাকে আপনি গ্রহণ করতে পারছেন, তাকে ইমবাইব করতে পারছেন। আমার গুরুদেবের বাণীটা শুনুন, চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তিনি আবার বলছেন মানুষের খারাপ ব্যবহার সম্পর্কে, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমনতর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। আমি কি নেব এই বিপন্নতার জীবনের মধ্য থেকে সম্পন্নতায় উদ্গম করবার জন্য, উদ্বোধিত করার জন্য? আমার সতীর্থা আমার কর্মীবৃন্দ যে আয়োজন করে আপনাদের দান দক্ষিণা ভিক্ষা সময়কে গ্রহণ করে তারা যে আয়োজন এবং সম্মেলন করছে, সম্মেলন কথাটার মধ্যেই আছে দাতা এবং গ্রহীতা, দেওয়া এবং নেওয়া। আমরা কি দেব কি না দেবো জানি না, অন্তত একটা জিনিস দিতে পারি। আগামীকাল বেটার লেট দ্য নেভার। আগামীকাল 25শে ডিসেম্বর খ্রাইস্ট, যাকে আমরা বলি ঈশ্বরের বড় পুত্র, তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই 25শে ডিসেম্বর সকালে আমি বলতে পারি আমার সন্ততিকে আমি এইটুকু বলতে পারি, বাবা একটা কাজ করো বাবা। কি? এই যে ভদ্রমহিলা, আমার মা, হ্যাঁ তোমার মা, তুমি তোমার মাকে একটা প্রণাম করো। কেন? আজকে তো বিজয়া দশমী, অবশ্য নয়, আর তা না হোক,
তা না হোক তোমার জীবনে নতুন বর্ষ, তোমার জীবনে নতুন সকাল, তোমার জীবনে নতুন দিন, একটা প্রণাম করো। খালি হাতে এরকম করে প্রণাম করতে যাচ্ছে, খালি হাতে কেন করছো? তোমার মা যদি শুধু থালাটা দিয়ে বলে বাবা খেয়ে নাও, তোমার পেট ভরবে? খালি হাতে কেন দিচ্ছ? ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট। কিছু দাও, কি দেবো? ব্রেনকে বিজনেস দাও। তোমার খাতা ফুরিয়ে গেলে আমার কাছে চাও, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো। তোমার ব্রেন কাজ করে, 150 গ্রাম ব্রেন কাজ করে, ওই 150 গ্রাম ব্রেনকে বিজনেস দাও। প্রত্যেক দিন রুটিন প্র্যাকটিস করো, বলো মাকে আমি কী দেবো, মাকে আমি কী দেবো, মাকে আমি কী দেবো। এই মা আমাকে কত দিয়েছে, যখন পেটের মধ্যে আছি মা আমাকে বিশ্রাম দিয়েছে, খাবার দিয়েছে, ঘুম দিয়েছে, শরীর দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, একটু একটু করে বিনির্মাণ করেছে। আমি আমার মাকে কী দেবো, আমি আমার বাবাকে কী দেবো? ক্রমাগত ভাবতে ভাবতে একসময় ইনভেন্ট করে ফেলতে পারবে। কিচ্ছু না পেলে পরে একটা গাছের থেকে ফুল দাও। তাও যদি না পারো, তোমার সামনে দিয়ে বয়ে যাওয়া বাতাস, এক মুঠো বাতাস নিয়ে ধরে বলো, বাতাস আমি তোমাকে আমার মা এবং বাবার পায়ে অঞ্জলি দিচ্ছি। দিয়ে বলো, পিতা পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। মার পায়ে এক মুঠো বাতাস দিয়ে বলো, মা মা আমার জননী, আমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি তুমি আমাকে মানুষ করে তুলেছ। এইটুকু সিঁড়ি যদি আমি উঠতে পারি, ধীরে 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 আমার গুরুমুখ দর্শন হবে। ধীরে 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 অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতাকে অনুভব করতে পারবো। তা না হলে কি বলবো জানেন? অনুকূল ঠাকুর সিদ্ধ না অসিদ্ধ? অনুকূল ঠাকুর ভগবান না শয়তান? এই শয়তান হলো 5 ইঞ্চি কমবে না, ভগবান হলো 20 ইঞ্চি বাড়বে না। কিন্তু যা বলে গেলাম একে যদি আমি করি, আমার 4 দেওয়ালের মধ্যে ছোট্ট ছেলে মেয়েগুলো এবং আমার স্ত্রী এবং আমি আস্তে 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 বেনির্মিত হয়ে উঠবো। আমার বাড়ির ডান দিকে, বাঁ দিকে, সামনে এবং পেছনে যারা আছে, আমি যদি আমার ছেলে মেয়েকে বলি যাও ওখানে গিয়ে বলো কাকু তোমার বাড়িতে কিছু কাজ করতে হবে, যাও ওখানে গিয়ে বলো মাসিমা তোমার কিছু কাজ করতে হবে, জেঠিমা তোমার কোনো কাজ করতে হবে, 1 ঘন্টা সময় দাও। ঠাকুর বলছেন পারিপার্শ্বিকের অর্থ, বাক এবং বাস্তব কর্মে আমি এখন থেকে বদ্ধপরিকর হলাম। সৎসঙ্গ কোনো সঙ্গ, সংগঠন, আশ্রম নয়। সংগঠন একটা মুভমেন্ট, একটা আন্দোলন। সৎসঙ্গ একটা চরিত্র, যে চরিত্রের ভেতর থেকে আমরা ধীরে ধীরে আমার গুরুকে প্রকাশিত করব। আর আমাকেই দেখে মানুষ বলবে তুমি আছো, তুমি আছো, তুমি আছো হৃদয় বল্লভ। এবার নাহিক হাতে ধনুর্ধর, নাহিক মোর হাতে ধনুর্ধর, নাহিক মোর হাতে এনেছি শুধু বীণা। দেখো তো আমায় তুমি চিনিতে পারো কিনা। ত্রেতা থেকে দাপরে হনুমানজির কাছে গিয়ে যখন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন তুমি তো জানো আমি কে, বলে জানি, আমি জানি তুমি কে, তবুও তোমার সেই রূপ আমি দেখতে চাই। তোমার এই রূপ আমি ধ্যান করতে পারবো না, সেই রূপ দেখতে চাই। কোন রূপ? ধনুর্ধর রূপ আমি দেখতে চাই। গরুরের পক্ষপুটের মধ্যে যখন সেই রূপ দর্শন করালো, এখনও তুমি আমাকে ভজনা করতে পারো না হনুমান? হনুমান দুদিকে মাথা নেড়ে বলেছিল না আমি জানি, শ্রীনাথে জানকীনাথে, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব শ্রী অনুকূল চন্দ্রম। আজকে তারই 136তম আবির্ভাব মহোৎসবে আমরা মৎস্য থেকে অনুকূল চন্দ্র পর্যন্ত প্রত্যেককে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, বর্তমান পুরুষোত্তমের মধ্য দিয়ে পূর্বাপর সমস্ত পুরুষোত্তম অবতার পায়গাম্বারকে আমাদের হার্দিক ঐকান্তিক বিনত প্রণাম, বিনম্র প্রণাম নিবেদন করে আবার আপনাদের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীপাদপদ্মে নিবেদন করে আমি উচ্চারণ করছি আর্য ভারতবর্ষের বৈদিক শান্তি মন্ত্র। ওম কস্তা সত্যমাদানং মৎসন্ধস্যঃ দিরাচিদারুজে বসু। ওম অভিষুনা সখী নামবৃতা জরিত্রী নাম শতং ভবাসোতিভি। ওম দৌ শান্তি রন্তরিক্ষং শান্তি আপায় শান্তি ঔষধায় শান্তি সর্বরোগায় শান্তি সর্বগৃহায় শান্তি বনস্পতয় শান্তি ব্রহ্ম শান্তি শ্যামা শান্তিরেধি। গতির্ভর্তা প্রভু প্রেষ্ঠা ঈশ্বর পুরুষোত্তমঃ আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরু স্বং নমস্তুতে।
ভালো থাকবেন সবাই।